রাত ৩টে। কুয়ালালামপুরের উপকণ্ঠে ছোট্ট গ্রাম কাম্পুং বারু। ৬৫ বছরের বৃদ্ধা মাক চিক রোয়ানি হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠেন। বুড়ো আঙ্গুলে ব্যথা। তিনি হাত তুলে দেখলেন রক্ত পড়ছে। ঘরে আলো জ্বাললেন, কেউ নেই। দরজা বন্ধ, জানালা বন্ধ, তবুও কেটে গেছে। এবং তারপরে মেঝেতে চোখ পড়ল তার। বিছানার পাশ থেকে দরজা পর্যন্ত একটি লম্বা দাগ, একটি শিশুর পায়ের ছাপ। কিন্তু শিশুটি কোথায়? সেই গ্রামে সেই রাতে কোনো ছোট্ট শিশু নেই। পরের সকালে জানা গেল পাশের বাড়ি থেকে সমস্ত সোনার গহনা উধাও, তালা অক্ষত, জানালা বন্ধ, কোনো চোরের চিহ্ন নেই, যেন অদৃশ্য কেউ ঢুকে সব নিয়ে গেছে। সেই গ্রামের বৃদ্ধরা সেদিন একটাই কথা বলেছিলেন, তোয়ল। আজকের ভয়গাথার ১৫তম পর্বে আমরা কথা বলবো দক্ষিণ পূর্ব এশিয়ার সেই অভিশপ্ত চুক্তির কথা, যেখানে মানুষ স্বেচ্ছায় তার রক্ত দেয় প্রতি রাতে একটি অদৃশ্য শয়তান শিশুকে বাঁচিয়ে রাখতে। তোয়ল। আজকের এপিসোডে আপনি জানবেন তোয়ল আসলে কি এবং এটি কোথা থেকে এসেছে, একজন মানুষ কিভাবে তোয়ল কেনেন এবং সেই মূল্য কি, মালিককে প্রতি রাতে কি এমন অমানবিক কাজ করতে হয়, তোয়ল ছেড়ে দিলে কি ভয়ঙ্কর পরিণতি হয়, এবং আধুনিক মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সত্যিকারের ঘটনা যা পুলিশের ফাইলে নথিভুক্ত। আমি দেবজ্যোতি, ভয়গাথায় আপনাকে স্বাগত। এই চ্যানেলে আমরা সেই সত্যগুলো নিয়ে কথা বলি যা সরকারি ফাইলে আছে কিন্তু মানুষের সামনে কখনো আসে না। আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুতর এবং মনস্তাত্ত্বিকভাবে প্রভাবশালী হতে পারে। তোয়ল মালয় ভাষায় এই শব্দটির আক্ষরিক অর্থ শয়তানের সন্তান। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং দক্ষিণ থাইল্যান্ডের লোককথায় এটি হাজার বছর ধরে বিদ্যমান। কিন্তু এটি শুধু লোককথা নয়, পুলিশের ফাইলে এটি আছে, আদালতের নথিতে এটি আছে, এবং হাজার হাজার মানুষের বুকে এটি আছে একটি জীবন্ত ভয় হিসেবে। তোয়লের উৎপত্তি সম্পর্কে মালয় বিশ্বাস, একটি শিশু যদি জন্মের আগে মারা যায় গর্ভে, তাহলে সেই আত্মা পৃথিবীতে আটকে যায়, না এদিক না ওদিক, না জীবিতদের জগতে না মৃতদের জগতে। সে বিচরণ করে, কাঁদে, কিন্তু কেউ শোনে না। এই আটকে পড়া আত্মাকে একজন হোমো বা মালয়ের তান্ত্রিক বা ওঝা বিশেষ মন্ত্রের মাধ্যমে একটি ছোট্ট পুতুলে বন্দি করতে পারেন। সেই পুতুলের চোখ দুটি কাচের, সব সময় খোলা, সব সময় স্থির, পলক পড়ে না। এই পুতুলই হলো তোয়ল, এবং এই তোয়ল বিক্রি হয়। কিন্তু এই কেনা বেচায় টাকার কোনো ভূমিকা নেই। এখানে মুদ্রা হলো অন্য কিছু, অনেক বেশি দামি, অনেক বেশি ভয়াবহ, রক্ত। তোয়ল কিনলে আপনাকে একটি চুক্তিতে আবদ্ধ হতে হবে। এই চুক্তি থেকে বের হওয়ার কোনো পথ নেই। বোমো আপনাকে স্পষ্ট করে বলে দেবেন, প্রতি রাতে রাত 2টো থেকে 4টের মধ্যে আপনাকে আপনার বুড়ো আঙ্গুল কেটে রক্ত দিতে হবে একটি ছোট্ট পাত্রে। তোয়ল সেই রক্ত পান করে প্রতি রাতে 365 দিন, বছরের পর বছর, যতদিন তোয়ল আপনার সাথে থাকবে। কিন্তু যদি কোনো রাতে রক্ত না পায়, তোয়ল ক্ষুধার্ত হয় এবং সে তখন নিজেই নেয়। রাতে ঘুমের মধ্যে মালিক টেরও পান না। সকালে উঠে মালিক দেখেন আঙুল কাটা দাগ। রাতে কখন হয়েছে মনে নেই, কিন্তু তোয়ল পেট ভরে খেয়েছে। এবং বিনিময়ে তোয়ল কি দেয়? তোয়ল প্রতিবেশীর বাড়ি থেকে সোনা গহনা চুরি করে এনে মালিকের পায়ের কাছে রাখে। সে মালিকের ব্যবসায় সৌভাগ্য আনে। সে মালিকের শত্রুকে রহস্যজনকভাবে অসুস্থ করে দেয়, এবং সে সব কিছু করে নিখুঁতভাবে, কারণ সে অদৃশ্য, কারণ সে একটি শিশু
এবং কারণ সে এখন আপনার। কিন্তু এই চুক্তির আরও একটি গোপন শর্ত, যেটা বোমো সবসময় খুলে বলেন না। তৈল যত বড় হয় তার ক্ষুধাও তত বাড়ে। প্রথম বছরে একটু রক্তেই সে সন্তুষ্ট, 5 বছর পর সে বেশি চায়, 10 বছর পর শুধু রক্তে আর হয় না, তখন তৈল চায় মাংস। 2018 সাল, কুয়ালালামপুর চকগেট এলাকার একটি আধুনিক অ্যাপার্টমেন্টে প্রতিবেশীরা পুলিশে অভিযোগ করেন প্রতি রাতে 3টের সময় পাশের ফ্ল্যাট থেকে একটি শিশুর কান্নার শব্দ আসে। কিন্তু সেই ফ্ল্যাটে কোনো শিশু নেই, শুধু একজন মধ্যবয়স্ক ব্যবসায়ী একাই থাকেন। পুলিশ দরজা ভেঙে ঢুকল, ফ্ল্যাট খালি, ব্যবসায়ী পালিয়ে গেছেন, কিন্তু একটি ঘরের কোণে একটি ছোট্ট কাঠের সিন্দুক। অফিসাররা সিন্দুকটির কাছে যেতে পারছিলেন না। তারা পরে বলেছেন সিন্দুকের কাছে যেতেই শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, হাত নাড়াতে পারছিলাম না, মনে হচ্ছিল কেউ হাত চেপে ধরে রেখেছে। স্থানীয় একজন ইমামকে ডাকা হলো। ইমাম সিন্দুক খুললেন, ভেতরে একটি পুতুল, কাঠের তৈরি, মানুষের হাতে বানানো, চারপাশে শুকনো কালো রক্তের দাগ। পুতুলের মুখে একটি ছোট্ট হাসি, স্থায়ী কাটা। ইমাম বললেন, এই পুতুলের কাছে দাঁড়ালে আমার বুকে চাপ অনুভব হচ্ছে। এটি শুধু পুতুল নয়, পুতুলটিকে ইসলামী রীতি মেনে একটি বিশেষ স্থানে কবর দেওয়া হলো। কিন্তু সেই পালিয়ে যাওয়া ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্টে ছিল কয়েক কোটি রিঙ্গিত। সূত্র সম্পূর্ণ অজানা, কোনো ব্যবসার হিসেব মেলে না, কোনো আয়কর নথি নেই। সেই ব্যবসায়ী কোথায় গেলেন আজও জানা নেই, এবং সেই ফ্ল্যাটে এখনও নতুন কোনো ভাড়াটে আসেননি, কারণ রাত 3টায় এখানে মাঝে মাঝে একটি শিশুর কান্নার শব্দ পাওয়া যায়। ইন্দোনেশিয়া জাভা দ্বীপ সুরাবায়া শহর, 2021 সাল, পুলিশের একটি দল একটি পুরনো বাড়িতে অভিযান চালায়। অভিযোগ, বাড়ির মালিক একজন বোমো, তিনি নাকি নিষিদ্ধ জাদু করেন। বাড়ির ভেতরে পাওয়া গেল একটি বিশেষ ঘর, দরজায় তালা। পুলিশ তালা ভাঙল। ভেতরে একটি ছোট্ট বেদি, বেদির উপর সাজানো 7টি পুতুল, প্রতিটির পাশে একটি ছোট্ট মাটির পাত্র, প্রতিটি পাত্রে শুকনো কালো লাল কিছু। ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হলো প্রতিটি পাত্রের রক্ত, মানুষের রক্ত, 7 ধরনের, 7 আলাদা ব্যক্তির। সেই বোমো গ্রেপ্তার হলেন। জিজ্ঞাসাবাদে স্বীকার করলেন গত 20 বছর তিনি 50 জনের বেশি ক্লায়েন্টকে তৈল বিক্রি করেছেন। পুলিশ তার ক্লায়েন্টদের খুঁজতে গিয়ে যা পেল, তারা প্রত্যেকে ধনী, প্রত্যেকে আয়ের কোনো নিশ্চিত উৎস নেই, এবং প্রত্যেকের বুড়ো আঙ্গুলে দীর্ঘদিনের পুরনো কাটা দাগ। ইন্দোনেশিয়ার সরকার তথ্য অনুযায়ী প্রতি বছর কমপক্ষে 500 থেকে 800টি তৈল সংক্রান্ত অভিযোগ দেশ জুড়ে থানায় আসে, এবং এই সংখ্যা প্রতি বছর বাড়ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও অনুত্তরিত। যারা তৈল পালছেন তারা যদি একদিন থামতে চান, তাহলে কি হয়? অনেকেই জিজ্ঞেস করেন, তৈল ছেড়ে দেওয়া যায় না, থামানো যায় না? যায়, কিন্তু তার একটি মূল্য আছে। মালয়েশিয়ার পাহাং রাজ্যের এক ব্যবসায়ী, যিনি 15 বছর ধরে তৈল পালছিলেন, তিনি একবার থামানোর সিদ্ধান্ত নিলেন। বয়স হয়েছে, ধর্মের কথা মনে পড়েছে, ভয় ঢুকেছে। তিনি একজন বিশ্বস্ত ইমামের কাছে গেলেন। ইমাম বললেন, তৈল ছাড়তে হলে একটি কাজ করতে হবে। তৈলকে বলতে হবে সে মুক্ত, এবং তার জন্য একটি বিশেষ দোয়া পড়তে হবে। কিন্তু মনে রাখবেন, সে ছাড়া যাবে, কিন্তু সে ক্ষমা করবে না। সেই রাতে ব্যবসায়ী বাড়িতে তৈলের পুতুলের সামনে দাঁড়ালেন, বললেন, তুই মুক্ত, যা। তারপর পুতুলটিকে একটি বিশেষ কাপড়ে মুড়ে নদীতে ভাসিয়ে দিলেন। প্রথম রাতে কিচ্ছু হয়নি। দ্বিতীয় রাতে তার শিশু মেয়ে হঠাৎ জ্বরে পড়ল, রাত 3টে। তৃতীয় রাতে ব্যবসার সবচেয়ে বড় চুক্তি ভেঙে গেল কোনো কারণ ছাড়াই।
চতুর্থ রাতে ব্যবসায়ী নিজের ঘুমের মধ্যে দেখলেন একটি শিশু তার বিছানার পাশে দাঁড়িয়ে কাচের চোখ দিয়ে তাকে দেখছেন, হাসছে। সপ্তম দিনে ব্যবসায়ীর মা মারা গেলেন, হঠাৎ, কোনো অসুখ ছাড়াই। ডাক্তার বলতে পারলেন না কারণটি কি। এই গল্পটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। মালয়েশিয়ার এবং ইন্দোনেশিয়ার লোককথা এবং পুলিশের নথিতে একই ধরনের ঘটনা বার এসেছে। যারা তৈল ছেড়েছে তাদের একটি বড় অংশ জানিয়েছেন, ছাড়ার পরেও তৈল যায়নি, সে রূপ পাল্টেছে, অদৃশ্য হয়েছে, কিন্তু চলে যায়নি। বোমোরা বলেন তৈল একবার বাড়িতে ঢুকলে সেই বাড়ির সাথে বাধা হয়ে যায়। মালিক মরলেও সে থাকে, বাড়ির বদলালেও সে নতুন বাড়িতে যায়, সন্তানদের কাছেও সে চলে আসে। তৈলের মালিকানা উত্তরাধিকারে যায়। এই এক অভিশাপ প্রজন্মের পর প্রজন্ম ধরে। আসুন জানি বিজ্ঞান কি বলে। মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়ার মনোবিজ্ঞান বিভাগের গবেষকরা তৈলের বিশ্বাসকে বিশ্লেষণ করেছেন। তারা বলেছেন তৈলের বিশ্বাস মূলত মাস সাইকোজেনিক ইলনেস বা সামষ্টিক মনোদৈহিক অসুখের একটি রূপ। যখন একটি সমাজ দীর্ঘদিন অর্থনৈতিক চাপে থাকে তখন দ্রুত ধনী হওয়ার বিশ্বাস তৈরি হয় এবং সেই বিশ্বাসের সাথে আসে ভয়, এবং সেই ভয় বাস্তব ক্ষতি করে। কিন্তু বিজ্ঞান একটি প্রশ্নের উত্তর দিতে পারে না। সেই চকইটের ফ্ল্যাটে যে পুলিশ অফিসার সিন্ধুকের কাছে যেতে পারেননি, তার শরীর কেন ঠান্ডা হয়ে গিয়েছিল, এবং সেই পাহাঙের ব্যবসায়ী যে স্বপ্ন দেখেছিল, সেই শিশু, সেই কাচের চোখ, সেই হাসি, বিজ্ঞান কি এটাকে শুধু স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারে? আর সেই সব পরিবার যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাত 3টায় ঘুম ভেঙে দেখছেন বুড়ো আঙুলে রক্ত, তাদের কাছে বিজ্ঞানের ব্যাখ্যা কোনো সান্ত্বনা দেয় না। তাদের কাছে সত্যিটা একটাই, তৈল আছে, সে ছিল এবং সে থাকবে। আজকের ভয়গাথা এখানেই শেষ, কিন্তু তৈলের গল্প শেষ হয় না। দক্ষিণ পূর্ব এশিয়ার হাজার হাজার পরিবার আজও রাত 2টোর পর জেগে থাকেন। কেউ একটি ছোট্ট পাত্র হাতে, আঙ্গুলে ছুরি, রক্তের প্রতীক্ষায়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় লোভের কোনো ভাষা নেই, কোনো সীমানা নেই, এবং লোভের বিনিময়ে মানুষ যা দিতে রাজি হয় তা কখনোই ফিরিয়ে পাওয়া যায় না। আজকের পর্বটি যদি আপনার বুকে একটুও ভার রেখে যায় তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল চালু রাখুন, কারণ পরের পর্বে আমরা নিয়ে আসতে চলেছি আরও কিছু ভয়ঙ্কর ঘটনা যা আপনার ঘুম কেড়ে নেবে। ভয়গাথা, কারণ সত্যিটা সবচেয়ে ভয়ের।